প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। শর্টকাট লার্নিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। হিসাব বিজ্ঞান পর্বের আজকের অংশে আমরা উপস্থিত হয়েছি ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে। এখান থেকে দুইটা অঙ্ক তোমাদের এইচএসসি 2024 সালে অবশ্যই আসতে পারে, কারণ শর্ট সিলেবাসের এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো শিক্ষার্থীরা, আমার ইচ্ছা ছিল প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সবগুলো অঙ্কই করিয়ে দিব, কিন্তু সময় স্বল্প, পরীক্ষার আর মাত্র 1.5 মাস আছে। সুতরাং আমি ভাবলাম যেগুলো না করলেই নয়, এবং যে অঙ্কগুলো শিখলেই তোমার পক্ষে 80+ তোলা সম্ভব, অন্তত সেগুলো শিখাই দেওয়া উচিত। আমি যেগুলো করাবো এইগুলোই তোমাদের জন্য সাজেশন। এইগুলো যদি ঠিকমতো করতে পারো, ঠিকমতো শিখতে পারো, তাহলে তুমি 11টার ভিতরে 7টা অঙ্ক অবশ্যই পাবা ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা, এবার পড়ায় ফিরে আসা যাক। আমরা আজকে আলোচনা করব ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে। তো তোমরা খুব মন দিয়ে দেখবা, কারণ মনোযোগ সহকারে ক্লাস না করলে কিচ্ছু শিখতে পারবা না। আর একটা কথা বলি, শুধু পাস করার জন্য বা সার্টিফিকেট অর্জনের জন্য নয়, শেখার জন্য পড়তে হবে। তো শিক্ষার্থীরা, আমরা অঙ্কে চলে আসি। স্ক্রিনে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি কেউ এই ছবিটা মনে রাখতে পারো, তাহলে তার জন্য ব্যাংক সমন্বয় বিবরণী খুবই সহজ হয়ে যাবে। এখানে দেখো কি লেখা আছে। এখানে 4টা জেরের কথা বলা আছে, 4 ধরনের জের। তো ব্যাংক সমন্বয় বিবরণীতে এরকম 4 ধরনের যে কোনো এক ধরনের জের শুরুতেই থাকতে পারে। এখন যে জেরটা থাকবে সেইটার নিয়ম অনুযায়ী আমাদের অঙ্ক করতে হবে। তো এক্ষেত্রে আমরা দেখি 4টা জের কিন্তু 2টা ভাগ করা আছে, অর্থাৎ 2 ভাগে কাজ করতে হবে। তো শিক্ষার্থীরা, একটু মন দিয়ে বোঝো। উপরে লেখা আছে দেখো, নগদান বই মোতাবেক, পাশে একটা প্লাস চিহ্ন দেওয়া আছে। এরপরে লেখা আছে দেখো, ব্যাংক জমার উদ্বৃত্ত, পাশে একটা প্লাস চিহ্ন দেওয়া আছে। আচ্ছা, প্লাস চিহ্নগুলো আমি কেন ব্যবহার করছি জানো? এগুলো নামের সাথে কিছু সংকেত ব্যবহার করছি তোমাদের বোঝার সুবিধার জন্য। আমরা জানি প্লাসে প্লাসে কি হয়, প্লাস হয়। তাহলে এই জন্য সমান সমানের ওই পাশে প্লাস চিহ্নটা দেওয়া আছে। এরপরে শিক্ষার্থীরা খেয়াল করো, দেখো এখানে লেখা আছে পাস বই মোতাবেক। মনে রাখবা, পাস বই আর ব্যাংক বিবরণী একই কথা। পাস বই মোতাবেক এখানে -+ চিহ্ন দেওয়া আছে। এরপরে ব্যাংক জমাতিরিক্ত, এখানেও মাইনাস চিহ্ন দেওয়া আছে। আচ্ছা, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। দেখো এই জোড়ার দুটোর ফলাফলই কিন্তু লাস্টে এসে প্লাস। যেহেতু এই জোড়ার দুটোর ফলাফলই লাস্টে এসে প্লাস হয়েছে, তার মানে এটা প্লাসের অঙ্ক। এরপরে আসি, এরপরে নিচেরটায় দেখো লেখা আছে নগদান বই। নগদান বই কিন্তু আমরা উপরে প্লাস শিখে আসছিলাম, এখানেও নগদান বই মোতাবেক এখানে প্লাস। আচ্ছা, ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত উপরে মাইনাস শিখে আসছিলাম, তাহলে এটাও মাইনাস। এবার প্লাসে মাইনাসে মাইনাস হয়। তার নিচে লেখা আছে পাস বই মোতাবেক। পাস বই আমরা উপরের ওই সারিটাতে মাইনাস শিখে আসছিলাম, তাহলে এখানেও মাইনাস। ব্যাংক জমার উদ্বৃত্ত, এটা উপরে প্লাস শিখছি মানে এখানেও প্লাস। নাম কিন্তু একই, সংকেত একই ইউজ হয়েছে। এটা খেয়াল রাখবা যে কোনটার সংকেত কি। অর্থাৎ নগদান বইয়ের সংকেত এবং ব্যাংক জমার উদ্বৃত্তের সংকেত হচ্ছে প্লাস, পাস বইয়ের সংকেত এবং ব্যাংক জমাতিরিক্তের সংকেত হচ্ছে মাইনাস। এক্ষেত্রে আমরা বীজগণিতের সেই ছোট্টবেলার যে সূত্র, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, এই সূত্রটা ফলো করব। কারণ উপরের দুটোই প্লাস প্লাস ছিল, ফলাফল প্লাস আসছে মানে এটা প্লাসের নিয়ম। নিচের দুটোর একটা প্লাস একটা মাইনাস, একটা মাইনাস একটা প্লাস, অর্থাৎ এখানে ফলাফল দুটো মাইনাস আসছে, তার মানে এটা মাইনাসের নিয়ম। শিক্ষার্থীরা, এটা খুব ভালো করে বুঝতে হবে, কারণ অঙ্ক 2টা নিয়মে করা যায়। উপরের নিয়মটা প্লাসের নিয়ম, নিচের নিয়মটা মাইনাসের নিয়ম। মনে রাখবা, প্লাস আর মাইনাস তো বিপরীত, তাই না? তার মানে যদি আমরা প্লাসের নিয়মে যে জিনিসগুলো প্লাস করব, মাইনাসের নিয়মে এসে সেম জিনিসগুলোকে মাইনাস করব। আর প্লাসের নিয়মের অঙ্কে যে জিনিসগুলোকে আমি মাইনাস করব, মাইনাসের নিয়মের অঙ্কে সেই জিনিসগুলোকে আমি প্লাস করব। তো এই প্লাস করতে হবে না মাইনাস করতে হবে, এই জন্য নিচে আমি আরো দুটো মন্ত্র লিখে দিয়েছি। মন্ত্র দুটো খেয়াল করো। আচ্ছা, আদায় বা জমা, এর মানে কি? আমার কাছে আসলো, আর আসলেই কি হয়? যোগ হয়। এখানে বলা আছে আদায় হলে বা জমা করলে যোগ, ইস্যু করলে বা পরিশোধ করলে বিয়োগ।
ইস্যু করলে বা পরিশোধ করলে মানে চলে গেলে কি হবে, বিয়োগ হবে, কারণ এটা চলে গেছে, কমে গেছে। তার মানে যদি আসে বা জমা হয় তাহলে যোগ করব, যদি ইস্যু করি বা চলে যায় তাহলে বিয়োগ করব। কিন্তু তার নিচে একটা কথা বলা আছে শিক্ষার্থীরা, এই মন্ত্রটা খুব খেয়াল করব। এখানে বলা আছে ব্যাংক যদি দায়িত্ব পালন করে বা জানে তাহলে যা তাই, অর্থাৎ যোগ বললে যোগ, বিয়োগ বললে বিয়োগ। কিন্তু ব্যাংক যদি দায়িত্ব পালন করে বা না জানে তাহলে উল্টো কাজ, অর্থাৎ যোগেরটা বিয়োগ হবে আর বিয়োগেরটা যোগ হবে। আচ্ছা শিক্ষার্থীরা, এইবার দেখো স্ক্রিনে আমি তোমাদেরকে একটা ছক দেখাই। মূল অঙ্কটা আমরা এই ছক অনুযায়ী করব। শিক্ষার্থীরা এই যে মূল অঙ্কটার ছকটা খেয়াল করো, উপরে লেখা আছে 4টি জেরের যে কোনো একটি, অর্থাৎ আমরা একটু আগে যে 4টা জের শিখাইছি প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করে, 4টা জেরের যে কোনো একটা প্রশ্নে তোমার দেয়া থাকবে। হ্যাঁ, অনেক সময় একটা নয় 2টাও দেয়া থাকতে পারে, সেক্ষেত্রে আমরা যে কোনো একটি ধরে অঙ্ক করব, আর অন্য যেটা থাকবে মনে রাখবা ওটা কিন্তু উত্তর হবে। এইবার শিক্ষার্থীরা আমরা এই 4টা জেরের যে কোনো একটা এখানে লিখব, যে যেটা প্রশ্ন দেয়া থাকবে, এরপরে যোগ লিখব, যোগ লিখে কিছু এন্ট্রি থাকবে যেগুলো যোগ করতে হবে আর কিছু এন্ট্রি থাকবে যেগুলো বিয়োগ করতে হবে। তো যোগ বিয়োগ নামানোর পরে লাস্টে ফলাফলে দেখো আবার লেখা আছে 4টি জেরের যে কোনো একটি। এখন এই 4টা জের এটা আমি বলে দেই, যদি উপরের জেরটা নগদান বই মোতাবেক হয় নিচের জেরটা ব্যাংক মোতাবেক হবে, যদি উপরের জেরটা ব্যাংক মোতাবেক হয় নিচের জেরটা নগদান বই মোতাবেক হবে। এবার এটা ব্যাংক জমার উদ্বৃত্ত হবে নাকি ব্যাংক জমাতিরিক্ত হবে, এটা ডিপেন্ড করে ফিগারটা প্লাস বেরোবে নাকি মাইনাস বেরোবে। যদি ফিগারটা প্লাস বেরোয় আমরা আগের সূত্র দেখাইছিলাম ব্যাংক জমার উদ্বৃত্ত মানে প্লাস, আর যদি ফিগারটা মাইনাস বেরোয় আমরা আগের সূত্রে দেখাইছিলাম যে ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে মাইনাস। সেই হিসেবে আমরা লিখব। অঙ্ক একটা হাতে দেখাবো, সমস্যা নাই, আগে সূত্রটা বোঝো। শিক্ষার্থীরা খুব খেয়াল, এই জিনিসটুকু যে শিক্ষার্থী বুঝতে পারবে তার জন্য অঙ্কটা শেষ। পুরো 10 বললাম এই জন্য এই অঙ্কের কটা খুব সহজ আসে। কতে হয় বলে দেয় নগদান বইতে যেগুলো লিপিবদ্ধ হয়নি তার মোট পরিমাণ নির্ণয় করো, অথবা বলবে ব্যাংক বিবরণীতে যেগুলো লিপিবদ্ধ হয়নি সেগুলোর মোট পরিমাণ নির্ণয় করো, অথবা বলবে ডেবিট মেমোরেন্ডাম লেখো। মনে রাখবা ব্যাংক আমার হয়ে যা যা খরচ করবে সব ডেবিট মেমোরেন্ডাম, আর ব্যাংক আমার হয়ে যা যা আদায় করবে সব ক্রেডিট মেমোরেন্ডাম। তো আর একটা জিনিস বলি শিক্ষার্থীরা, এই অঙ্কের ভিতরেই যদি কোনো এন্ট্রি এমন থাকে যা নগদান বই নিজেও জানে আর ব্যাংক বইও জানে, অর্থাৎ নগদান বইতেও লেখা হয়েছে ব্যাংক বইতেও লেখা হয়েছে, সেগুলো কিন্তু এই অঙ্কে আসবে না। যেসব এন্ট্রি হয় নগদানে লেখা হয়েছে ব্যাংকে লেখা হয় নাই, অথবা ব্যাংকে লেখা হয়েছে নগদানে লেখা হয় নাই, এইসব এন্ট্রি শুধুমাত্র ব্যাংক সমন্বয় বিবরণীতে আসবে। কারণ ব্যাংকের সাথে আমার ক্যাশের যে গরমিল, এই গরমিল সংশোধনের জন্যই এটা করি, আর যেটা নগদান বই ব্যাংক বই দুই জায়গাতেই লিপিবদ্ধ হয়েছে ওটা নিয়ে তো কোনো গরমিল নাই। তবে হ্যাঁ, যদি ওখানে টাকার পরিমাণে গরমিল থাকে, যেমন নগদান বইতে লেখা আছে 3000, ব্যাংক বইতে লেখা আছে 3200, তখন ওই 200 টাকার কাজ হবে। এটুকু বুঝতে হবে, কারণ ওই 200 টাকা নিয়ে গরমিল, গরমিল কিন্তু 3000 টাকা নিয়ে নয়, গরমিল কিন্তু 3200 নিয়ে নয়। তো শিক্ষার্থীরা আমরা আমাদের অঙ্কে চলে আসি। আমরা এখন একটা হাতে ধরে অঙ্ক দেখাবো। হ্যাঁ, এই অঙ্কে আর একটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে জাবেদা আসে অনেক সময়। তার জাবেদাটা তোমরা স্বাভাবিক নিয়মে করবা, অর্থাৎ স্বাভাবিক জাবেদা আমরা যেভাবে করি সেভাবেই করব। কে লিখলো না আমি দেখবো না। মূল এন্ট্রিটা কি, চেক ইস্যু করা হলো, চেক ইস্যু আমরা কাকে করি, কোনো পাওনাদারকে করি, পাওনাদার ডেবিট হয়ে যাবে কারণ পাওনাদার দায় কমে গেছে, আর চেক ইস্যু করছি মানে টাকা তো ব্যাংক থেকে যাওয়ার কথা, ব্যাংক ক্রেডিট হবে। মূল যে জাবেদাটা আমরা স্বাভাবিকভাবে যেভাবে করি, এখন এটা ব্যাংকে উপস্থাপিত হয়েছে কিনা, নগদান বইতে লেখা হয়েছে কিনা, এত কিছু দেখতে হবে না। তুমি দেখবা ঘটনাটা কি ঘটছে, যে ঘটনাটা ঘটছে এটা কি লেনদেন, হ্যাঁ লেনদেন, তাহলে এটা জাবেদা আমি যেভাবে করি সেভাবে করবো, কোনো ঝামেলা নেবো না, জাবেদার ছক কাটবো, সাধারণভাবে জাবেদা করবো। যখনই তুমি মনে করবা ব্যাংক সমন্বয় বিবরণী জাবেদা মনে হয় আলাদা, তখনই তোমার মাথা হ্যাং হয়ে যাবে, মাথার ভিতর মনে হবে যে আমি কি পারবো, কি জানো নিয়ম, কি দরকার। কোনো জিনিসকে কঠিন করে দেখবা না, যে কোনো জিনিস সবসময় সহজ করে দেখবা, তাহলে যে কোনো জিনিস সহজে শিখতে পারবা। একটা কথা আছে, দৃষ্টিভঙ্গি বদলাও জীবন বদলে যাবে। আচ্ছা শিক্ষার্থীরা, আমরা তাহলে অঙ্কে আসি। এবার স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাই, এই সহজ প্রশ্নটা দিয়ে প্রথমে সমাধানটা করাই।
যদি তোমাদের সাড়া পাই তাহলে অন্যান্য নিয়ম শিখাবো ইনশাল্লাহ। ব্যাংক সমন্বয় বিবরণীর মূলত দুইটা পদ্ধতিতে জের নির্ণয় করা হয়, একটা হচ্ছে একক জের, একটা হচ্ছে দ্বৈত জের। আজকে যে প্রক্রিয়াটা শিখাবো এটা হচ্ছে একক জের পদ্ধতি, অর্থাৎ একক জেরে কিভাবে করা যায়। আর একক জেরের জন্য প্রথমেই সূত্রটা কিন্তু আমি দিয়ে নিছি, এই সূত্রটা খেয়াল করতে হবে। শিক্ষার্থীরা, আমরা বোর্ডে একটা ছক আঁকি, বোর্ড দেখা গেলেই হচ্ছে, বেশি কিছু না, বিবরণ টাকা টাকা, আর কিচ্ছু লাগবে না, জাস্ট এইটুকু। এইবারে স্ক্রিনের প্রশ্নে আমরা দেখতে পাই 2017 সালের জুলাই 31 তারিখে ত্রিদীপ অ্যান্ড কোং এর নগদান বই অনুসারে ব্যাংক উদ্বৃত্ত ছিল 19,500 টাকা, এটা একটা জের। কিন্তু উক্ত তারিখে পাস বই অনুসারে ব্যাংক উদ্বৃত্ত ছিল 19,100 টাকা, 100 টাকার কিন্তু গরমিল আছে। তাহলে এই যে গরমিল আছে, এই জন্যই কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে। নিচের এন্ট্রিগুলো দ্বারা অবশ্যই আমাদের গরমিলটার সংশোধন করতে হবে। শিক্ষার্থীরা, আমরা খেয়াল করি এখানে দুই ধরনের জের আছে, একটা নগদান বই অনুযায়ী, একটা পাস বই অনুযায়ী। তো এখানে আমি বলছিলাম যে প্রথমে কিন্তু 4টা জেরের যে কোনো একটা লিখবো, অর্থাৎ যেহেতু নগদান বই মোতাবেক আছে আমি লিখি একটা নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত কয় টাকা আছে, টাকাটা ডাইরেক্ট এই পাশে 19,500। এইবারে শিক্ষার্থীরা আমরা এখানে লিখবো যোগ, একটু নিচে এসে লিখবো বিয়োগ, কোনো ঝামেলা করবো না, যোগ বিয়োগ শেষ। এইবার ভিতরে অঙ্ক দেখবো, এক একটা পড়বো, যদি মনে হয় আমার যোগ হবে যোগের ওখানে লিখবো, যদি মনে হয় বিয়োগ হবে বিয়োগের এখানে লিখবো। শিক্ষার্থীরা, 1 নম্বর ক্রমিক নম্বরে বলা আছে পাওনাদারদের বরাবর 2,000 টাকার চেক ইস্যু করা হয়েছিল, তার মধ্যে 1,000 টাকার চেক পরিশোধের জন্য এখনো উপস্থাপিত হয় নাই। আচ্ছা, একটার কথা বিশেষ করে বলে দিচ্ছি, 1,000 টাকাটা এখন উপস্থাপিত হয় নাই, তার মানে অন্যটার কোনো কাজ এখানে নাই। অন্যটা মনে করবো দুইজন করে ফেলছে, নগদান বইও জানে ব্যাংকও জানে, দুইজনেই কাজ করে ফেলছে। খেয়াল করি আমরা, যেহেতু 1,000 টাকার চেক পরিশোধের জন্য এখনো উপস্থাপিত হয় নাই, এই 1,000 নিয়ে আমরা কাজ করব। উপস্থাপিত হয় নাই কোথায়, ব্যাংকে, অর্থাৎ ব্যাংক এখানে জানে না, ব্যাংক তার দায়িত্ব পালন করতে পারে না, ব্যাংকের কাছে যাই নাই, তো দায়িত্ব পালন কি করে করবে। তাহলে শিক্ষার্থীরা আমরা খেয়াল করি, ইস্যু কথাটা বলা আছে মানে বিয়োগ, ইস্যু বললে বিয়োগ মানে চলে গেছে। কিন্তু যেহেতু ব্যাংক তার দায়িত্ব পালন করে নাই, আমরা একেবারে লাস্ট মন্ত্রটায় বলেছিলাম ব্যাংক দায়িত্ব পালন না করলে কাজটা বিপরীত দিকে হয়, অর্থাৎ ক্রমিক নাম্বার 1 যা আছে লিখতে পারো, পাওনাদারকে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, কথাটা লিখে যেহেতু এখানে 1,000 টাকা লিখে দিব। আচ্ছা শিক্ষার্থীরা, 2 নম্বর ক্রমিক নাম্বারে কি বলছে, 2 নম্বরে বলছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয়েছে। আচ্ছা, ব্যাংকে জমা হয়েছে, টাকাটা তো ব্যাংক পাইছে, পাইলে কি যোগ, এখন পাইছে, নগদান বইতে লেখা হয় নাই, নগদান বইতে লেখা হোক বা না হোক এটা আমাদের দেখার বিষয় না, আমরা দেখবো ব্যাংক দায়িত্ব পালন করছে কিনা। যেহেতু জমাটা সরাসরি ব্যাংকে হয়েছে, তার মানে ব্যাংক জানে ব্যাংক দায়িত্ব পালন করছে, অর্থাৎ এটা এখানে যোগের দিকে আসবে। দেনাদার কর্তৃক ব্যাংকে জমা, কেউ চাইলে সরাসরি ব্যাংকে জমা কথাটা লিখতে পারো, সেটা আরো উত্তম হয়, আমি আর চাইনি 2 লাইন লিখতে, এই জন্য এখানে সংক্ষেপে লিখে দিলাম। 3 নাম্বার, আদায়ের জন্য 2,000 টাকা করে 2টি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, আদায়ের কথা বলা আছে, তার মানে যোগ, 2,000 টাকা করে মানে এক একটা 2,000, টোটাল 4,000, কিন্তু তার মধ্যে একটি চেকের টাকা এখনো আদায় হয় নাই, তার মানে 2টা চেকের ভিতরে একটা চেক আদায় হয়েছে আর একটা এখনো আদায় হয় নাই। এখন কথা হচ্ছে একটা আদায় হয় নাই বলছে মানে একটার কাজ করতে হবে আমাদের, অন্যটা 2 জন জানে এটা ধরে নিতে হবে। আদায়ের কথা বলছে মানে যোগ, কিন্তু আদায় হয় নাই মানে ব্যাংক দায়িত্ব পালন করে নাই, অর্থাৎ এই এন্ট্রিটা যাবে এখানে বিয়োগ। কেউ চাইলে এখানে 1 নম্বর ক্রমিক নাম্বার দিতে পারো, আবার যেহেতু প্রশ্নটা 3 নাম্বার আছে 3 নাম্বার দিতে পারি। হ্যাঁ, জমাকৃত চেক, জমাকৃত চেক আদায় হয়নি।
যেহেতু 2000 টাকা করে ছিল 2000। এরপরে শিক্ষার্থীরা এখানে আমি একটু বলে রাখি, যেহেতু 2000 টাকা করে বলছে এই জন্য 2000। যদি বলতো 2000 টাকার দুটি চেক, তার মানে দুইটা চেক মিলে 2000, একটা 1000 আর একটা 1000। আচ্ছা, খেয়াল করি আমরা 4 নাম্বার, ব্যাংক প্রদেয় নোটের টাকা পরিশোধ করেছে যা নগদানভুক্ত হয়নি। আচ্ছা, এখানে পরিশোধ বলছে, তার মানে বিয়োগ। এখন ব্যাংক কি দায়িত্ব পালন করছে? হ্যাঁ, ব্যাংক এখানে পরিশোধ করছে, তার মানে বিয়োগ। নগদান বইতে লিপিবদ্ধ হলো কি হলো না এটা আমাদের দেখার বিষয় না। যেহেতু ব্যাংক পরিশোধ করছে তাহলে এটা বিয়োগের দিকেই যাবে। প্রদেয় নোটের অর্থ পরিশোধ বা প্রদেয় নোট পরিশোধ। কত টাকা আছে শিক্ষার্থীরা? আমরা স্ক্রিনে দেখতে পাই 500 টাকা আছে, তার মানে এখানে 500 টাকা বসবে। এরপরে শিক্ষার্থীরা ব্যাংক সুদ মঞ্জুর করেছে যা নগদানভুক্ত হয়নি। আচ্ছা, ব্যাংক সুদ মঞ্জুর করেছে মানে ব্যাংক আমাকে সুদ দিছে, তার মানে এটা আমার আসছে, আয় হয়েছে, আমার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়েছে। আর জমা বললেই কি যোগ, তার মানে এখানে টাকাটা হবে যোগ। আর টাকাটা যেহেতু ব্যাংক জমা করে দিছে মানে ব্যাংক অবশ্যই জানে ব্যাংক দায়িত্ব পালন করছে, তাই এটা যোগের দিকেই বসবে। আমরা লিখতে পারি মঞ্জুরিকৃত ব্যাংক সুদ। আচ্ছা, কত টাকা আছে? 150 টাকা। এরপরে শিক্ষার্থীরা আমরা খেয়াল করি ব্যাংক চার্জ করছে। ব্যাংক যে টাকাটা চার্জ করছে এটা আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিছে, তার মানে ব্যাংক তো দায়িত্ব পালন করছে, কেটে নিছে মানে তো বিয়োগ। আর ব্যাংক যেহেতু দায়িত্ব পালন করছে তাহলে আমাদের এটা বিয়োগের দিকেই যাবে। তাহলে ধার্যকৃত চার্জ 50 টাকা। শিক্ষার্থীরা টাকাগুলোর যোগফল এখানে নামাই দিবা। 2150 যোগ করলে বের হচ্ছে 19 আর 2 21,650। এইবারে এইটার যোগফল এখানে নামাবা 2550। হ্যাঁ, যদি বিয়োগ করি তাহলে থাকে 19,100। এটা হচ্ছে আমাদের উত্তর। এইবারে আমি কি বলছিলাম, নগদান বই মোতাবেক যদি এখানে থাকে তাহলে এখানে লিখতে হবে ব্যাংক বই বা পাস বই মোতাবেক। ব্যাংক বিবরণী, ব্যাংক বিবরণী বা পাস বই মোতাবেক। আর এই ফিগারটা প্লাস বেরোছে না মাইনাস বেরোছে? যেহেতু ফিগারটা প্লাস বেরোছে তাহলে বলতে হবে ব্যাংক জমার উদ্বৃত্ত। শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নটা দেখতে পাই, আমরা স্ক্রিনে এই প্রশ্নটা দেখতে পাই যে এখানে লেখা আছে পাস বই অনুসারে ব্যাংক উদ্বৃত্ত। ব্যাংক বিবরণী বা পাস বই দুটো একই কথা, অনুসারে আর মোতাবেক শব্দের অর্থ একই। তাহলে ব্যাংক বিবরণী মোতাবেক আর পাস বই অনুসারে একই কথা। বলা আছে 19,100, এখানেও বলা আছে 19,100। যেহেতু প্রশ্নের জের এবং আমাদের শেষ জের দুটো একই হয়েছে, তার মানে অঙ্কটা ঠিক আছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এরপরও তোমাদের যদি আরও কোনো সমস্যা থাকে এই অঙ্কের ব্যাপারে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমরা সাপোর্ট ক্লাস দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবা। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবা, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। ভালো থাকো, আল্লাহ হাফিজ।